আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট গ্রামের ছেলে, নাম কবির। আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা, তাই গ্রামের সব লোকই বলতে গেলে কৃষিজীবী। আমার বাবাও তার ব্যতিক্রম নয়। আমার দাদুর কাছ থেকে আমার বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন মাত্র 2 বিঘা জমি। সেটাকে নিজের পরিশ্রমে আমার বাবা করেছিলেন 12 বিঘা। আমাদের গ্রামটা খুব খরাপ্রবণ এলাকায় অবস্থিত, তাই পানির সংকট খুব বেশি। গ্রামের মাঠে তাই যেসব ফসল খরাতে বাঁচতে পারে সেসব ফসলই করা হয়। আমাদের বাড়ি একটা বিশাল বড় মাঠের একধারে অবস্থিত। ঘরের সামনে থেকে আশেপাশের সবগুলি মাঠই আমার বাবার। সেগুলিতে কখনো গম, কখনো ভুট্টা, কখনো আখ, কখনো শাকসবজির চাষ হয়। আমার বাবা খুব পরিশ্রমী লোক, দিন রাত ক্ষেতের পিছনেই সময় ব্যয় করেন। শারীরিক দিক থেকে উনিও বেশ শক্তিশালী, লম্বা চওড়া শরীরের লোক। আমি নিজেও এখন 19 বছর বয়সে একদম 6 ফুট লম্বা তাগড়া জওয়ান হয়ে উঠেছি। গ্রামের স্কুলেই আমি স্কুল ফাইনাল দিয়ে এখন বাড়ির কাছের একটা কলেজে 12 ক্লাসে নতুন ভর্তি হয়েছে, 2 দিন গিয়েছি। কলেজে লেখাপড়া বাদে বাকি সময়টা আমি মায়ের সাথেই সময় কাটাই, তবে মাঝে মাঝে আমিও বাবাকে ক্ষেতের কাজে সাহায্য করি। আমার ছোট আরেকটা বোন আছে, ওর বয়স 12, ক্লাস 6-এ পড়ে। বোনটাও হলো মার মতো অনেক সুন্দরী, তার চোখগুলো এখন বড় হইতেছে। আর সবার ছোট ভাইটার বয়স আমার ছোট ভাইটার বয়স মাত্র 1 বছর। তাকে নিয়ে মায়ের দিন কেটে যায়। মা সারাদিন সংসার আর ছোট ভাইকে নিয়ে ব্যস্ত থাকেন। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসি, তখন মা আমাকে পাশে বসিয়ে অনেক কথা বলেন। কখনো ক্ষেতের ফসলের হিসাব কষেন, কখনো সংসারের চিন্তা শোনান। আমি মায়ের কাছে বসে থাকতেই ভালোবাসি। আমাদের গ্রামের রাতে খুব নিস্তব্ধতা নামে। চারপাশে শুধু ঝিমঝিম পোকার ডাক আর দূরে মাঠের কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে। সেই নিস্তব্ধ রাতগুলোতে অনেক সময় হঠাৎ করেই অদ্ভুত কিছু শব্দ শুনতে পাই। কখনো মনে হয় কেউ যেন মাঠে হাঁটছে, আবার কখনো মনে হয় কারোর নিঃশ্বাসের শব্দ খুব কাছে ভেসে আসছে। আমি কয়েকবার বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন হয়তো শিয়াল বা বন্য কুকুর। কিন্তু আমার মন তাতে শান্ত হয়নি। এক রাতে আমি উঠোনে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই দেখি আমাদের মাঠের দিক থেকে একটা আলোর ঝলকানি আসছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো কৃষক রাতের আধারে ফসল পাহারা দিচ্ছে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি সেই আলোটা এক জায়গায় স্থির হয়ে আছে। ধীরে ধীরে মনে হচ্ছিল যেন কেউ একটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। আমি চোখ কচলে আবার তাকালাম, কিন্তু পরক্ষণেই আলোটা হঠাৎ মিলিয়ে গেল। পরদিন সকালে আমি মাকে বললাম রাতের ঘটনার কথা। মা চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কবির, গ্রামের বড়রা বলে এই মাঠে আগে একটা দুর্ঘটনা হয়েছিল। অনেক বছর আগে নাকি এই জমির পাশে একজন শ্রমিক কুঁয়োয় পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে রাতে নাকি অদ্ভুত আলো দেখা যায়। তবে এসব কথা শুধু শোনাই গেছে, কখনো কেউ প্রমাণ করতে পারেনি। মায়ের কথা শুনে আমার গায়ে কাটা দিল। আমি আবারও ভেবে দেখলাম গতরাতে যা দেখেছি সেটাকে সত্যি কুসংস্কার, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। কয়েকদিন কেটে গেল। আমি কলেজে যাওয়া আসার ফাঁকেই মাকে সাহায্য করি। বাবার কাজ আরও বেড়ে গেছে, তাই রাতে ফসল পাহারা দিতে বাবাকে যেতে হয়। এক রাতে বাবা আমাকে ডাকলেন, কবির, আজ রাতে তুই আমার সাথে মাঠে চল, একা একা থাকা খুব কঠিন। আমি সেদিন বাবার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাত গভীর হলো, আকাশ কালো হয়ে আছে। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে মাঠের কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে। সেই নিস্তব্ধ রাতগুলোতে অনেক সময় হঠাৎ করেই অদ্ভুত কিছু শব্দ শুনতে পাই। কখনো মনে হয় কেউ যেন মাঠে হাঁটছে, আবার কখনো মনে হয় কারোর নিঃশ্বাসের শব্দ খুব কাছে ভেসে আসছে। আমি কয়েকবার বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন হয়তো শিয়াল বা বন্য কুকুর। কিন্তু আমার মন তাতে শান্ত হয়নি। আমি ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম আমাদের মাঠের ভেতরে এমন কিছু আছে যা কেউ জানে না। এই রহস্যই একদিন আমাদের জীবনে ঝড় বইয়ে আনবে, আর সেই ঝড়ের সাথে যুক্ত হবে এমন একজন মানুষ যার আগমন এখনো আমাদের গ্রামে হয়নি। সেদিন রাতের ঘটনার পর আমার মাথায় এক অদ্ভুত কৌতূহল জন্ম নিল। আমি ঠিক করলাম আর যাই হোক না কেন, আমাকে জানতে হবে আসল সত্যি কি। সেই আলো কোথা থেকে আসে, কেনই বা আবার মিলিয়ে যায়। পরের দিন কলেজ থেকে ফিরে আমি একাই মাঠের দিকে গেলাম। দুপুরের রোদ ছিল, চারপাশে কেউ নেই। আমি ধীরে ধীরে বাবার জমির এক কোণে গিয়ে দাঁড়ালাম, যেখানে আমরা আগের রাতে আলোটা দেখেছিলাম। জায়গাটা কেমন যেন আলাদা মনে হলো। মাটির একটা অংশ একটু নিচু হয়ে আছে, আর সেখানেই আগাছার ঝোপ অনেকটা ঘন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে এলো, যেন মাটির নিচ থেকে কেউ ধপধপ করে হাঁটছে।
আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম, কিন্তু আবার সাহস করে এগোলাম। হঠাৎ করেই পিছন থেকে কেউ ডেকে উঠল, এই কবির, কি করছিস এখানে? আমি চমকে ঘুরে তাকালাম, দেখি আমাদের গ্রামেরই এক লোক, নাম রহিম কাকা। তিনি অনেক বয়সী, আমাকে দেখে বললেন, ওই জায়গায় বেশি দিন দাঁড়াবি না, ভালো হবে না। আমি অবাক হয়ে বললাম, কেন কাকা, কি আছে এখানে? রহিম কাকা ধীরে ধীরে আমার কাছে এসে ফিসফিস করে বললেন, বছর 10 আগে এই জায়গায় এক মেয়ে নিখোঁজ হয়েছিল, আজও তার কোনো খোঁজ মেলেনি। আমি স্তব্ধ হয়ে গেলাম। মায়ের কাছ থেকে শুনেছিলাম একজন শ্রমিক কুয়োয় পড়ে মারা গিয়েছিল, কিন্তু রহিম কাকার মুখে নতুন গল্প শুনে আমার মনে আরও হাজার প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই রহিম কাকা চলে গেলেন। রাতে ঘুম আসছিল না। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, সত্যিটা কি? শ্রমিকের মৃত্যু, নাকি মেয়েটির নিখোঁজ হওয়া, নাকি আরও কোনো গোপন রহস্য আছে? এর মধ্যে হঠাৎ করেই আমাদের গ্রামের নতুন একজন আগমন ঘটল। পাশে গ্রামের স্কুলে নতুন শিক্ষক হিসেবে একজন নিয়োগ পেয়েছেন, নাম রুবিনা আপা। বয়স বেশি না, হঠাৎই পুরো গ্রামের আলোচনার কেন্দ্র হয়ে উঠলেন তিনি। গ্রামের মেয়েরা তাকে দেখে অবাক হয়, আর ছেলেরা লুকিয়ে লুকিয়ে তাকায়। আমি প্রথম যখন তাকে দেখলাম, তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে হলো যেন কোথাও আগে তাকে দেখেছি, অথচ কিছুতেই মনে করতে পারছি না কোথায়। রুবিনা আপা প্রায়ই বিকেলে গ্রামের রাস্তায় হাঁটেন। একদিন কলেজ থেকে ফেরার পথে আমি তাকে একা মাঠের দিকে হাঁটতে যেতে দেখলাম। আমার ভেতরটা কেমন জানি কেঁপে উঠল। আমি আস্তে আস্তে দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন সেই জায়গায় যেখানে রাতে আমরা আলো দেখেছিলাম। আমি গাছের আড়াল থেকে দেখছিলাম। তিনি চারপাশে তাকিয়ে নিচু হয়ে মাটিতে হাত বুলিয়ে দিলেন, যেন কিছু খুঁজছেন। আমি হতভম্ব হয়ে গেলাম। কেন তিনি এখানে, কি খুঁজছিলেন, আর কেনই বা জায়গাতে নিয়ে তার এত আগ্রহ? ঠিক তখনই রুবিনা আপা মাথা তুলে সোজা আমার দিকে তাকালেন। আমাদের মাঝখানে অনেকটা দূরত্ব থাকলেও আমি স্পষ্ট বুঝতে পারলাম তিনি আমাকে দেখতে পেয়েছেন। তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। আমার বুকের ভেতর ধকধক শব্দ শুরু হলো। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। রুবিনা আপার সেই রহস্যময় হাসি আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি সেদিন রাতে ঘুমোতে পারিনি। ভেবেই যাচ্ছিলাম কেন উনি ওই জায়গায় গেলেন, কেন মাটিতে হাত বুলাচ্ছিলেন, আর কেনই বা আমার দিকে এমনভাবে তাকালেন। পরের দিন কলেজ থেকে ফেরার পথে আবার তাকে দেখলাম। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিলেন। আমি সাহস করে এগিয়ে গিয়ে বললাম, আপা সালাম নিবেন? তিনি হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞেস করলাম, আপা আপনি কাল মাঠের দিকে গিয়েছিলেন কেন? রুবিনা আপা চোখ সরু করে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি সবসময় সবাইকে অনুসরণ করো নাকি? আমি অপ্রস্তুত হয়ে গেলাম। বললাম, না আপা, আসলে আমি কাকতালীয়ভাবে আপনাকে দেখেছি। তিনি মৃদু হেসে বললেন, কবির, কিছু ব্যাপার থাকে যেগুলো না জানাই ভালো। আমি হতভাগ হয়ে গেলাম। উনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো আগে কখনো নিজের নাম বলিনি। আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি কিছু বলার আগেই উনি আবার বললেন, তবে শোনো, তুমি যেটা দেখেছো সেটা ভুলে যাও। তারপর আস্তে আস্তে হেঁটে চলে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম স্তব্ধ হয়ে। মনে হচ্ছিল বুকের ভেতরে হাজারো প্রশ্নের ঝড় বইছে। কেন উনি আমার নাম জানলেন, কেনই বা বললেন ভুলে যেতে, আর কি এমন গোপন বিষয় আছে যা তিনি লুকিয়ে রেখেছেন? সেই রাতেই আবার আলো দেখা দিল। আমি উঠোনে বসেছিলাম, হঠাৎ দেখি সেই একই জায়গায় ঝলমলে আলো। এবার আলো শুধু স্থির থাকলো না, নড়তে শুরু করলো, যেন কেউ একটা আলো হাতে নিয়ে ধীরে ধীরে হাঁটছে। আমি আর থাকতে পারলাম না, লণ্ঠন হাতে মাঠের দিকে ছুটলাম। কাছে গিয়ে দেখি কেউ নেই। আলো হঠাৎ মিলিয়ে গেল, কিন্তু মাটির উপর তাজা পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি সেই ছাপ অনুসরণ করতে লাগলাম। হঠাৎ করে পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, থামো কবির। আমি পিছন ফিরে তাকালাম। অন্ধকারে কারো ছায়া দেখতে পেলাম। কণ্ঠটা নারী কণ্ঠ। মনে হচ্ছিল সেটা রুবিনা আপার। আমার শরীর কেঁপে উঠল। তিনি কিভাবে এখানে এলেন? কেনই বা বারবার আমাকে অনুসরণ করছেন? তার চোখে সেই একই রহস্যময় দৃষ্টি, ঠোঁটে মৃদু হাসি। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বললেন, তোমার জানা উচিত নয় কবির, তবে যেহেতু তুমি থেমে যাচ্ছ না, তাই একদিন এই মাঠই তোমাকে উত্তর দেবে। আমি কিছু বলার আগে তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। আমি হঠাৎ বুঝতে পারলাম আমার চারপাশে নিস্তব্ধতা ভয়ঙ্কর হয়ে উঠেছে। মনে হচ্ছিল অজানা কোনো শক্তি আমাকে ঘিরে রেখেছে।
আর সেই শক্তির সাথে অদ্ভুতভাবে জড়িয়ে আছে রুবিনা আপা। সেই রাতের ঘটনার পর আমার ভেতর অস্থিরতা আরও বেড়ে গেল। বারবার মনে হচ্ছিল রুবিনা আপা কিছু লুকোচ্ছেন। তিনি জানেন অনেক কিছু, কিন্তু কাউকে বলছেন না। আমি যতই ভুলতে চাই, ততই যেন তার মুখের সেই রহস্যময় হাসি আমার চোখের সামনে ভেসে উঠছে। পরের দিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। আমি দৌড়ে রাস্তার পাশের এক ছায়াঘরে আশ্রয় নিলাম। ঠিক তখনই দেখলাম রুবিনা আপা সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে গেলাম। তিনি আমাকে দেখে হালকা হেসে বললেন, "কে কবির, ভিজতে ভয় পেলে?" আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি আবার বললেন, "তুমি কি এখনো গতরাতের কথা ভুলতে পারোনি?" আমি অবাক হয়ে তাকালাম। আমি তো তাকে কিছুই বলিনি, তিনি কিভাবে বুঝলেন? আমি ধীরে ধীরে বললাম, "আপা, আপনার চোখের সামনে এসব ঘটছে, অথচ আপনি কাউকে কিছু বলছেন না কেন?" রুবিনা আপা এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন। তারপর আস্তে বললেন, "কিছু সত্যি আছে, যেগুলো প্রকাশ করলে অনেকের ক্ষতি হবে, তাই আমি চুপ থাকি। কিন্তু তুমি তো সহজে হার মানছ না কবির, তোমার চোখে আমি অন্যরকম আগ্রহ দেখছি।" আমি মাথা নিচু করে বললাম, "হ্যাঁ আপা, আমি সত্যিটা জানতে চাই।" তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, "তাহলে প্রস্তুত থেকো, সামনে যা আসবে তা তোমার জীবন বদলে দেবে।" বৃষ্টির শব্দের ভেতর তার কণ্ঠ আরও গভীর শোনাচ্ছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, আমি শুধু রহস্যেই নয়, তার ব্যক্তিত্বের ভেতরেও হারিয়ে যাচ্ছি। আমার বুক ধকধক করছিল। আমি বুঝলাম আমার ভেতরে এক অদ্ভুত আকর্ষণ কাজ করছে। এটা শুধু রহস্যের প্রতি টান নয়, এটা আরও কিছু। বৃষ্টি থামার পর আমরা দুজনেই বাড়ির পথে হাঁটতে লাগলাম। তার পাশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল পৃথিবীটা অন্যরকম। কিন্তু হঠাৎই দূরে মাঠের দিক থেকে আবার সেই আলো দেখা দিল। আমি থেমে গেলাম। রুবিনা আপাও থামলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, "দেখছো তো কবির, আলো তোমাকে ডাকছে, এবার আর থামা যাবে না।"